আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ট্রায়াল শুরু হবে ফেব্রুয়ারিতে। উচ্চকক্ষের সব নথি দেওয়ার আহ্বান প্রতিনিধি পরিষদের প্রতি। উহানে লকডাউন ঘোষণার 1 বছর আজ। বিশ্বজুড়ে প্রাণহানি বেড়েই চলেছে করোনায়। 6 দিনে 13 লাখ মানুষকে টিকা দেওয়ার দাবি ভারতের। করোনার টিকা নিয়ে মুসলিমদের মাঝে থাকার সংশয় দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ ব্রিটেনে। একটি মসজিদে খোলা হয়েছে টিকাদান কেন্দ্র। দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। ফেব্রুয়ারিতে সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ট্রায়াল শুরু হবে। তারই প্রক্রিয়া হিসেবে সোমবার এ সংক্রান্ত সব নথি সিনেটে হস্তান্তর করবে প্রতিনিধি পরিষদ। তবে বিচার শুরু হবে 2 সপ্তাহ পর। শুক্রবার সিনেট অধিবেশনে বিচার পেছানোর দাবি তোলে রিপাবলিকানরা। ক্যাপিটল হিলে সহিংসতায় সমর্থকদের উস্কে দেওয়ার ঘটনায় বিচারের মুখোমুখি করা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পরও মার্কিন রাজনীতিতে আলোচনায় সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে উগ্র সমর্থকদের হামলার সম্পৃক্ততার দায়ে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন তিনি। তবে সিনেটে ভোটাভুটির আগে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উচ্চকক্ষে বিচার শুরু হবে কিনা তা নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল। শুক্রবার সিনেট অধিবেশনে স্পষ্ট হলো উচ্চকক্ষ ছাড় পাচ্ছে না ট্রাম্প। আগামী মাসেই অভিশংসনের বিচার শুরু হবে সিনেটে। যত দ্রুত সম্ভব মার্কিন সিনেটে বিষয়টি তুলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করাই আমাদের লক্ষ্য। এ বিষয়ে কোনো ভুল করতে চাই না। এটি হবে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া। প্রতিনিধি পরিষদ সোমবারই অভিশংসন প্রস্তাবের জন্য আর্টিকেল অফ ইমপিচমেন্ট সিনেটে হস্তান্তর করবে। যদিও এই বিচার নিয়ে তাড়াহুড়া না করার আহ্বান ছিল রিপাবলিকান পার্টির। সময় চাওয়া হয়েছিল ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা চাই সাংবিধানিক আইনি প্রক্রিয়া মেনেই এই বিচার শুরু হোক, কিন্তু এত দ্রুত এটি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাতে এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীদের প্রস্তুতির জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। তবে প্রতিনিধি পরিষদের 10 রিপাবলিকান ট্রাম্পের অভিশংসনে সমর্থন দেয় নজিরবিহীন কিছু ঘটতে পারে সিনেটের অভিশংসনেও। যদি তাই হয় তাহলে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। বিশ্বকে করোনা মহামারীর ভয়াবহতা জানান দেওয়ার আজ 1 বছর পূর্ণ হলো। 1 বছর আগে এই দিনে প্রথম লকডাউন ঘোষণা করা হয় চীনের উহান শহরে। কঠোরতম সেই বিধিনিষেধের 1 বছরের মাথায় এখন অনেকটাই স্বাভাবিক উহানের জীবনযাত্রা। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চীনের সাফল্যের পেছনে অন্যতম কৌশল হিসেবে মনে করা হয় লকডাউনকে। 2020 সালের 23 জুন অনেকটাই অজানা এক ভাইরাস থেকে বাঁচতে নজিরবিহীন পদক্ষেপ নেয় চীন সরকার। বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় করোনার উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত শহর উহানকে। সে সময় রীতিমতো ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছিল উহান। টানা 76 দিন ছিল লকডাউন। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয় শহরের 1,10,00,000 বাসিন্দাকে। এর মধ্যেই দ্রুততম সময়ে তৈরি হয় 2টি অস্থায়ী করোনা হাসপাতাল। কড়াকড়ির সুফলও মেলে দ্রুত। পুরো বিশ্ব নাজেহাল হলেও ভাইরাস নিয়ন্ত্রণে অনন্য নজির স্থাপন করে চীন। অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, তবে উহানবাসী সত্যি দুর্দান্ত, মানসিকভাবে অত্যন্ত দৃঢ়। মহামারী এখন নিয়ন্ত্রণে, ফ্রন্টলাইনাররাও সুরক্ষিত, কারণ এখানে প্রতিটি জীবনকে মূল্যবান মনে করা হয়। মহামারী মোকাবেলায় সংগ্রাম আর সাফল্যগাথা নিয়ে বিশেষ ডকুফিল্ম তৈরি করেছে চীন সরকার। লকডাউনের 1 বছরের মাথায় উহান ডেইজ অ্যান্ড নাইট নামের ছবিটির প্রদর্শনী হয়। জীবনযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক হলেও করোনা মোকাবেলার দুঃসহ সেই সময়ের স্মৃতি তাড়িয়ে বেড়ায় উহানবাসীকে। কিভাবে সংক্রমিত হয়েছিলাম বুঝতেও পারিনি। প্রথম যখন পজিটিভ রিপোর্ট আসে এত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আর হয়তো বাঁচবো না। তবে সৌভাগ্য, খুব মৃদু উপসর্গ ছিল আমার। 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিই। মহামারীতে ঐক্যবদ্ধ উহানের দেখা পেয়েছি।
এ পর্যন্ত চীনে করোনায় প্রাণহানি 4,800, সংক্রমণ শনাক্ত হয়েছে 1 লাখের মতো। এর মধ্যে উহানেই মৃত্যু হয়েছে 3,869 জনের। শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা 46,500-র কাছাকাছি। তবে নিয়ন্ত্রণে আসার পর আর সেকেন্ড ওয়েভের কবলে পড়েনি চীন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। বিশ্বজুড়ে আবারও একদিনে 16,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। ফলে মহামারীর বছর জুড়ে প্রাণহানি 21,15,000। 24 ঘন্টায় প্রায় 7 লাখ নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত 9,87,00,000-এরও বেশি। শুক্রবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন প্রায় 4,000 মানুষ। দেশটিতে মোট প্রাণহানি 4.25 লাখ ছুঁয়েছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1400-র বেশি মৃত্যুতে যুক্তরাজ্য প্রাণহানি 96,000। আরও 1100 মানুষ মারা যাওয়ায় ব্রাজিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,15,000-এর বেশি। 850 মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। ভারতে মোট প্রাণহানি 1,53,000-এর বেশি। মেক্সিকোতে এই সংখ্যা 1,48,000-এর কাছাকাছি। ভারতে করোনার টিকা কার্যক্রম শুরুর 6 দিনে প্রথম ডোজ নিয়েছেন 13 লাখ মানুষ। বিশ্বের সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার রেকর্ড এটি, বলছে নয়াদিল্লি। টিকা গ্রহণকারীদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। শুক্রবার টিকা নেওয়ার 6 দিন পর ঘুমের মধ্যে মারা যান হরিয়ানায় 55 বছর বয়সী এক নারী। পেশায় স্বাস্থ্যকর্মী, ওই নারীর শরীরে টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না। বাকি 2 জন মারা যান টিকা নেওয়ার 24 ঘন্টার মাথায়। দুজনেই ছিল হৃদরোগে জটিলতা। কোনো মৃত্যুর সাথেই টিকার সম্পর্ক নেই দাবি প্রশাসনের। যদিও অন্যান্য শারীরিক অসুস্থতা আছে এমন ব্যক্তিদের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। শুধু অধিক সংক্রামকই নয়, কোভিড-19-এর তুলনায় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস বেশি প্রাণঘাতীয়, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু ক্ষেত্রে ভাইরাসটির মৃত্যুহার কমপক্ষে 30% বেশি বলে প্রমাণ পেয়েছে গবেষকরা। আগেই এর সংক্রমণ হার কোভিডের চেয়ে 70% বেশি বলে জানা গিয়েছিল। লন্ডন এবং ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। বিশ্বের অনেক দেশেই ছড়িয়েছে ভাইরাসটি। এটিতে আক্রান্ত এবং মৃতের প্রকৃত সংখ্যা নিশ্চিত না হলে এর প্রতিষেধক হিসেবে কোভিড টিকা কার্যকর বলে আশাবাদী বিজ্ঞানীরা। ব্রিটেনে সম্প্রতি করোনায় রেকর্ড মৃত্যুর কারণ হিসেবে নতুন ভাইরাসটি অনেক ক্ষেত্রে দায়ী বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে দিনরাত কাজ করছেন আমাদের বিজ্ঞানীরা। তবে আশার ব্যাপার হলো এর বিস্তার ঠেকাতে টিকা কার্যক্রমের গতি বাড়ছে। পরবর্তী 24 ঘন্টায় রেকর্ড 4 লাখ মানুষ টিকা নেবেন ইংল্যান্ডে। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে 150 অতিথি নিয়ে করা বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করে দিল পুলিশ। লকডাউনের নির্দেশ অমান্য করায় 10,000 পাউন্ড জরিমানা করা হয়েছে আয়োজকদের। করোনার রেকর্ড সংক্রমণের মধ্যে স্ট্যামফোর্ড হিলের এক শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন হয়। পুলিশের উপস্থিতিতে পালিয়ে যান অতিথিরা। এপ্রিলে করোনাতেই প্রাণ হারান স্কুলের অধ্যক্ষ রাব্বি আব্রাহাম। গোড়া অর্থোডক্স ইহুদি স্কুলটির কর্তৃপক্ষের দাবি, হলে বিয়ের অনুষ্ঠান দিয়ে কোনো ধারণাই ছিল না তাদের। ইংল্যান্ডে এ পর্যায়ে সংক্রমণ বাড়ছে যেসব এলাকায়, তার অন্যতম স্ট্যামফোর্ড হিল। করোনার টিকা হালাল কিনা, এটি তৈরিতে ইসলামে নিষিদ্ধ কিছুর ব্যবহার হয়েছে কিনা, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পশ্চিমা দেশগুলোর মুসলিমদের মধ্যে। এই বিভ্রান্তি মেটাতে যুক্তরাজ্যে একটি মসজিদকে করা হয়েছে টিকা কেন্দ্র। শতভাগ জনগোষ্ঠীর স্বেচ্ছায় টিকা গ্রহণ নিশ্চিতে দেশটিতে নেওয়া হচ্ছে এমন নানা পদক্ষেপ। ডিসেম্বরে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ব্রিটেনে করোনার টিকা নিয়েছেন 1/2 কোটির বেশি মানুষ। 2 ডোজ সম্পন্ন হয়েছে 49 লাখের বেশি। চলছে লকডাউনও, কিন্তু সব মিলিয়েও সংক্রমণ নিম্নমুখী হয়নি বলছে সরকারি তথ্যই। এ অবস্থায় ফেব্রুয়ারির মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, বয়োবৃদ্ধ সহ অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীর শতভাগের টিকা গ্রহণ নিশ্চিত করতে চায় ব্রিটিশ সরকার। এরই ধারাবাহিকতায় টিকা কেন্দ্র হিসেবে বৃহস্পতিবার উন্মুক্ত করে দেওয়া হয় বার্মিংহামের ক্লিফটন মসজিদ। মসজিদকে টিকা কেন্দ্রে রূপ দেয়া মুসলিম সম্প্রদায়ের জন্য একটি সতর্ক বার্তা যে আপনারা গুজবে কান না দিয়ে টিকাকে হ্যাঁ বলুন। 3টি শীর্ষ ইসলামিক সংস্থা টিকায় অনুমোদন দিয়েছে, কারণ টিকাটির সাথে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাথে কোনো বৈরিতা নেই। এরকম মহৎ কাজের জন্য আমাদের মসজিদকে বেছে নেওয়া ভীষণ আনন্দদায়ক একটি ঘটনা। বিশেষ করে স্থানীয় মুসলিমদের মধ্যে আস্থা তৈরিতে এ পদক্ষেপ বড় ভূমিকা রাখবে। এই টিকা কার্যকর, হালাল এবং
এবং ইসলামের সকল বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশ সরকারের টিকা কার্যক্রম জোরদার করতে মসজিদ ছাড়াও সহযোগী হিসেবে এগিয়ে এসেছে সিনেমা হল, ক্রিকেট ক্লাব সহ ইংল্যান্ডের ৬৫টি স্থাপনার পরিচালনা পর্ষদ। নুজহাত কামাল, যমুনা নিউজ। ভারতে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো সরকারের সাথে আন্দোলনরত কৃষকদের ১১তম বৈঠকটি। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে দেখা করেন কৃষক প্রতিনিধিরা। বিতর্কিত ৩টি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রত্যাখ্যান করেন আইনগুলো কার্যকর 18 মাস পর্যন্ত স্থগিতে সরকারের প্রস্তাব। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আইন কার্যকরের স্থগিতাদেশ থাকলেও বেশি দিন তা কার্যকর থাকবে না। দিল্লিতে সেপ্টেম্বর থেকে চলমান বিক্ষোভে প্রচণ্ড শীতে প্রাণ গেছে রাজপথে অবস্থানরত 150 কৃষকের। ভারতের আসামে পুলিশের সাথে ব্যাপক সহিংসতা হয়েছে নাগরিকত্ব আইন বিরোধীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে বিতর্কিত আইনটি বাতিলের দাবিতে 3 দিনব্যাপী বিক্ষোভের ডাক দেয় সর্ব আসাম শিক্ষার্থী ইউনিয়ন। এরপর শুক্রবার রাজ্য জুড়ে হয় মশাল মিছিল। এক পর্যায়ে তেজপুর এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের মিছিল নিয়ে এগোতে বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারের নির্দেশেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। 2015 সালের আগে 3 প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারী অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইনটির বিরুদ্ধে ভারত জুড়ে গণবিক্ষোভ হয় 2019 সালে। ভিন্ন ধরনের একটি খবর জানাবে এবার। মালিকের প্রতি ভালোবাসা আর বিশ্বস্ততার অনন্য নজির গড়ে আলোড়ন তুলেছে তুরস্কের একটি কুকুর। চিকিৎসাধীন মালিকের অপেক্ষায় টানা 1 সপ্তাহ হাসপাতালের দরজায় কাটিয়েছে প্রাণীটি। মালিক সুস্থ হওয়ার পর তাকে নিয়ে বাড়ি ফিরেছে বনকাক নামের কুকুরটি। ছোট্ট বনকাকের অধীর প্রতীক্ষা, কখন বের হবেন মনিব। কেমাল সেন্তুর্ক যেদিন হাসপাতালে ভর্তি হন, অ্যাম্বুলেন্সের পেছন পেছনই দৌড়ে চলে আসে তার কুকুরটি। কয়েকবার বাড়ি ফিরিয়ে নিলেও ভোর হলেই ছুটে আসে হাসপাতালের গেটে। গভীর রাত অবধি অপেক্ষা করে সেখানেই। কয়েকদিন ধরেই হাসপাতালের গেটেই অপেক্ষা করছে। বাড়িতে নিলেও নিজে নিজেই ছুটে আসে। 1 সপ্তাহে হাসপাতাল কর্মীদের ভালোবাসার পাত্র হয়ে উঠেছে বনকাক। কখনো ভেতরে যায় না, এখানেই অপেক্ষা করে। দরজা খুললে ছুটে গিয়ে একটু দেখে আসে। কাউকে বিরক্ত করে না, কোনো ক্ষতিও করে না। আমাদের সহকর্মীরা তাকে খেতে দেয়। তার মালিকের সাথে সম্পর্কটা সত্যিই লক্ষণীয়। এই বিষয়টা সবাইকে আনন্দ দিয়েছে। অসুস্থতার মাঝেও কখনো কখনো হাসপাতালের জানালা দিয়ে বনকাককে ডাক দিয়েছেন কেমাল। শেষমেশ সুস্থ হয়ে যেদিন ছাড়া পান, আদুরে প্রাণীটির আনন্দ ছিল বাঁধ ভাঙা। আমার প্রচন্ড ভক্ত, সে আসলে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমিও ওকে সব সময় মিস করেছি। জানালা দিয়ে মাঝে মাঝে ডাক দিয়েছি ওকে, এটা তাকে আরো উৎসাহিত করেছে। ওরা আমাদের আনন্দ দেয়, মানুষের মতোই সঙ্গ দেয়। 68 বছর বয়সী কেমাল সেন্তুর্কের সাথে বনকাকের সম্পর্ক দীর্ঘ 9 বছরের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বরফে শ্বেত শুভ্র রাস্তা হঠাৎই পাখিদের দখলে। একটি দুটি নয়, ঝাঁকে ঝাঁকে কয়েক লাখ পাখি নেমে এসেছিল তুরস্কের দিয়ারবাকির শহরের একটি মহাসড়কে। পথ চলতি গাড়ি চালকরা ধারণ করেন অভূতপূর্ব সে দৃশ্য। সমুদ্রসীমায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে একটি নতুন আইন পাশ করেছে চীন। দেশটির কোস্টগার্ডের জন্য কার্যকর হবে এই আইন। এতে বলা হয়, বিদেশি সামরিক যাত্রীবাহী বা মালবাহী যে কোনো ধরনের নৌযানকে প্রয়োজনে গুলি করতে পারবে কোস্টগার্ড। এক্ষেত্রে যে কোনো ধরনের অস্ত্র, এমনকি রকেট পর্যন্ত ব্যবহার করতে পারবে। বেইজিংয়ের এই সিদ্ধান্তে দক্ষিণ চীন সাগর এবং এর আশপাশের সমুদ্রসীমায় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। বিতর্কিত সমুদ্রসীমাটি নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়ার সাথে চীনের বিরোধ রয়েছে।
The Chinese Navy focuses on winning a maritime conflict. ভারতের রাজধানী একটি নয়, হওয়া উচিত চারটি, তার মধ্যে একটি হওয়া উচিত কলকাতা, এমন দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় মমতা বলেন, ভারতকে দিল্লি কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, কলকাতা থেকে ভারতবর্ষ ইংরেজরা চালাতো। এমনি কলকাতাকে সিলেক্ট করা হয়েছিল। তেমনি যদি তাই হয়, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা কেন হবে না? আমি তো মনে করি ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা হতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার বলবো, ভারতবর্ষের রাজধানী ভারতবর্ষের চারটে প্রান্তে, একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা নর্থ ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে? চারটে থাকবে। বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী এবং বিধায়কদের পদত্যাগের হিড়িক পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে। এবার দল ছাড়লেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গেল নির্বাচনে তৃণমূল সরকার গঠনের পর সেচ মন্ত্রী করা হয় তাকে। হঠাৎই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বনমন্ত্রীর দায়িত্বে। ক্ষোভ জানিয়ে বলেন, দলে মূল্যায়ন না হয় এই সিদ্ধান্ত। এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুরু করে তোলপাড়। তীব্র শীত শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল দিল্লি সহ বিভিন্ন এলাকায় তুষারঝড়ের শঙ্কা রয়েছে। এর মধ্যে শ্রীনগরে তাপমাত্রা -6 ডিগ্রিতে নেমে যায়। দেশটির আবহাওয়া দফতর জানায়, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। লখনৌ, চেরাপুঞ্জি, গোয়া সহ বিভিন্ন এলাকায় 6 ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা। তীব্র কুয়াশায় বন্ধ আছে বেশিরভাগ মহাসড়ক এবং নৌ চলাচল। প্রধানমন্ত্রী কেপি ওলির বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল হলো নেপাল। শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে অবস্থান নেন লাখো বিক্ষুব্ধ জনতা। নাশকতার সংখ্যা আগেই রাজধানী জুড়ে নিরাপত্তা কঠোর করে পুলিশ। সরকারি সব কার্যালয়ে দেওয়া হয় ব্যারিকেড। যদিও কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয় বিক্ষোভ। এপ্রিল-মে মাসে আগাম নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবি বিক্ষোভকারীদের। দলীয় কোন্দলের জেরে গেল মাসে এই সিদ্ধান্ত নেন কেপি ওলি। পার্লামেন্ট বহাল রাখার দাবিতে তারপর থেকেই অস্থির নেপাল। এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।